আসসালামু আলাইকুম। চট্টগ্রাম অনলাইন স্কুলে আজকের পাঠে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আলমগীর, সিনিয়র শিক্ষক, চল্লকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম। আজকের পাঠ নবম ও দশম শ্রেণী, বাংলা প্রথম, কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে চামড়া রয়েছে, জুতো রয়েছে, কিছু মানুষ রাস্তায়, সড়কে ঝাড়ু দিচ্ছেন। তো চামড়া দিয়ে কি কি আবিষ্কার করা যায়? যেমন, হ্যাঁ, ঠিক বলেছ, যেমন ব্যাগ তৈরি করা যায়, জুতা আবিষ্কার করা যায়, বিভিন্ন প্রকারের জিনিস, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করা যায়, তৈরি করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জুতা আবিষ্কার কবিতাটি আলোচনা করব। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিকন ফল। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠ শেষে তোমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি বলতে পারবে, নতুন শব্দগুলোর অর্থ বলতে পারবে, অযোগ্য লোকের কাছে দায়িত্ব অর্পণের পরিণতি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বিরূপ পরিস্থিতিতে সৃষ্ট দুর্ভোগের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে, অভিজ্ঞ মানুষদের পরামর্শের মূল্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি কবি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তাঁর ছিল বিস্ময়কর পদচারণা। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর। তার ছদ্মনাম ভানু সিং ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, অভিনেতা ও নাট্য প্রযোজক। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় কবি রবীন্দ্রনাথের অবদানে সমৃদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে আরো জানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। উপাধি বিশ্বকবি। পুরস্কার 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ। মৃত্যু 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থসমূহ: গীতাঞ্জলি, মানসী, সোনার তরী, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, রক্তকরবী, গল্পগুচ্ছ, ডাকঘর। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা সবাই মিলে কবিতাটির আবৃত্তি শুনি। কহিলা হবু, শোনো গো গবুরাই, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পাই ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহবাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কার রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্না ঘরে নাহিকো চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, অশ্রু জলে ভাসায়ে পাকা দাড়ি। কহিলা গবু হবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য। কহিল রাজা, তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলাই ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁধে 21 লাখ ভিস্তি। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হাই নাহিকো পাই অন্ত। কহিল, মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাস পাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। ধুলার মাঝে
না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহাপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, নামিলে এত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে, ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মূল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে, ব্যাটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চরম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদ প্রান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতা আবৃত্তি মনোযোগ সহকারে উপভোগ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কবিতার সার সংক্ষেপ জেনে নিই। জুতা আবিষ্কার কবিতাটির মূল উপজীব্য হলো ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গ। রাজা মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দিলে মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে রাজ্য ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে মন্ত্রীগণ অন্য কোনো উপায় খুঁজে পান না। অকর্মণ্য ও অথর্ব মন্ত্রী সে রাজার সমস্যা সমাধানের লক্ষ্যে নানা উদ্ভট পন্থা অবলম্বন করে। একটি সমস্যা সমাধান করতে গিয়ে নানান ধরনের সমস্যার সৃষ্টি করে। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, আমি আবারও বলছি, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা অযোগ্য হয়েও গুরুত্বপূর্ণ পদে আসীন। এদের মধ্যে অকর্মণ্যতা, দায়িত্বে অবহেলা, অহংকারী ও স্বার্থপর মনোভাবের পরিচয় পাওয়া যায়। শ্রমজীবী সাধারণ মানুষও যে সমস্যা সমাধানে অবদান রাখতে পারে, সে প্রতিনিধি রূপে অবশেষে রাজ্যের এক বয়স্ক চর্মকার, অর্থাৎ তোমরা চিনো চর্মকার অর্থ চামার, রাজার পা চামড়া দিয়ে ঢেকে দেয়। এতে রাজার পা ধুলো থেকে মুক্তি পায়। জুতা আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কবিতাটি সাধু ভাষায় রচিত। এই কবিতায় মোট 100টি চরণ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ চরণগুলো নিয়ে আলোচনা করব। কহিলা হবু, শুনো গো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে
আমরা বুঝতে পারি যে রাজাকে প্রজাদের দেখাশোনার কাজে রাজ্যে ভ্রমণ করতে হয়, কিন্তু হাঁটতে গেলে তার পায়ে কেন ধুলো লাগবে সে চিন্তায় রাজা সারা রাত ঘুমাতে পারেননি। তাই রাজা হবু অনেক চিন্তা ভাবনার পর মন্ত্রী গবু রায়কে বলেছেন রাজার পায়ে যেন ধুলো না লাগে সে ব্যবস্থা করতে নির্দেশ দেন। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই এ অনার সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে রাজা মন্ত্রী পরিষদকে বলেছেন তোমরা শুধু বেতন নিচ্ছ ভাগ বাটোয়ারা করে। রাজ্যের শাসনকর্তা হিসেবে রাজার পায়ে ধুলাবালি লাগবে এবং মাটি রাজাকে সমীর করবে না, এটা তিনি মানতে নারাজ। মহাক্ষমতাধর হওয়ার পরও রাজার পায়ে ধুলা লাগায় বিষয়টিকে রাজা অনার সৃষ্টি বলে উল্লেখ করেছেন। রাজা তাকে অতি সত্বর এর প্রতিকার করতে বললেন, অন্যথায় কারো আর রক্ষা থাকবে না বলে তিনি তাদেরকে শাসিয়ে দেন। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে রাজার এরূপ দৃঢ় ঘোষণা শুনে রাজার পায়ে ধুলো লাগার প্রতিকার করতে ব্যর্থ হলে মন্ত্রীকে শাস্তি পেতে হবে শুনে মন্ত্রী গভীর ভাবনায় পড়ে যান। কবি সে অবস্থাকে ভেবে খুন হওয়ার সাথে তুলনা করেছে। এ সমস্যা সমাধানের দায়িত্ব গিয়ে পড়ে পণ্ডিতদের উপর। রাজার আদেশ পালনে ব্যর্থ হলে কারো রক্ষা থাকবে না, এর প্রতিকারের চিন্তায় মন্ত্রী ও পণ্ডিতদের নিদ্রা বন্ধ হয়ে গেল। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাসাই পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদপদ্মে। যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়। প্রিয় শিক্ষার্থীরা, চরণগুলো আমরা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে রাজার পায়ে ধুলা লাগার প্রতিকার করতে ব্যর্থ হলে মন্ত্রী ও পণ্ডিতদের শাস্তি পেতে হবে। এই ভয়ে তাদের বাড়িতে রান্না ঘরে হাঁড়ি চড়া বন্ধ হয়েছিল, অর্থাৎ রান্না বান্না বা খাবার পরিবেশন সব বন্ধ। ধুলোবালির সমস্যার সমাধান করতে না পেরে নিষ্কর্মা মন্ত্রী অজুহাত দিয়ে বলে রাজার পায়ে যদি ধুলোই না লাগবে তাহলে সবাই রাজার পায়ের ধুলো মাথায় নেবে কিভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা আছে, আমাদের দুটো হাত আছে। কয়টি হাত? দুটো। আরেকটা আছে হাত, সেটা হচ্ছে অজুহাত। একটা ডান হাত, একটা বাম হাত, আরেকটা অজুহাত। এটা অজুহাত দাঁড় করানো। শুনিয়া রাজা ভাবিল ধুলি ধুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদ ধুলা, তোমরা সবে মাহিনা কাও মিথ্যে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো
বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে রাজা মন্ত্রীকে পায়ে ধুলা লাগার প্রতিকার করতে বললে মন্ত্রী ভেবে কোনো 21 লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে জ্ঞানী গুণী পণ্ডিতরা ও মন্ত্রী পরিষদ যাকে যাকে ছুটছে কাঁধে করে 21 লাখ পানি বহনের চামড়ার থলি নিয়ে রাজ্যের ধুলা দূর করতে, জলাশয় থেকে পানি তুলে জলাশয় পানি শূন্য করে ফেলে, পুকুরে ও বিলে কাদা ছাড়া পানি নেই, জলাশয় পানি শূন্য করে ফেলায় নৌকা বা জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণীর সাঁতার করে চেষ্টা, পাখের তলে মজিল বেচা কেনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে পণ্ডিতবর্গ ও মন্ত্রীর পরামর্শে রাজ্যের ধুলো দূর করতে মশক কাকে অর্থাৎ মশক বগলে করে 21 লাখ বিস্তি নদী খাল বিলে নেমে জল তুলে সারা রাজ্যে ঢালতে শুরু করে। জলাশয়ের জল ডাঙায় ঢালার কারণে জলের অভাবে জলের জীব মারা পড়ে, ডাঙায় প্রাণীকুলের সাঁতার কাটার অবস্থা হয়েছে, কাদায় মানুষের চলাফেরা সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত হয়, গোটা রাজ্যে সর্দি জ্বরে মানুষের মৃত্যুর আশঙ্কা দেখা দিচ্ছে। কহিল রাজা এমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা, কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাস পাতি করিব দুলা বন্ধ, কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে রাজা মন্ত্রী ও পণ্ডিতদের গাধা বলার কারণ হচ্ছে মন্ত্রী ও পণ্ডিতবর্গ রাজ্য থেকে ধুলা তাড়াতে হাস্যকর পদক্ষেপ নেই। বৃষ্টির পর বৃষ্টি পানি ঢেলে চতুষ্পাদ কদমার্ত করে তোলে, কার্পেট বা মাদুর দিয়ে পৃথিবীকে ঢেকে দিয়ে ধুলো বন্ধ করতে বলেন। আবার তাদের মধ্যে কেউ রাজাকে ঘরের ভিতরে রাখো, সেই কথাটিও বলে। রাজা যে ঘরে থাকবে সে ঘরের কোথাও রন্ধ্র বা ছিদ্র বা ফোঁটা যেন না থাকে। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানস হবে সিদ্ধ, নিজের দুটি চরণ ঢাকো তবে দরুনি আর ডাকিতে নাহি হবে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে চামার কুলপতি অর্থাৎ চামারের বংশের প্রধান, সে দায়িত্বশীল ও বুদ্ধিমান। বৃদ্ধ সহজ সরল চর্মকার এসে একটু হেসে বলল, মহারাজ, আপনার অনুমতি পেলে সহজে আপনার মনস্কাম পূর্ণ করতে পারব, তবে আপনার পা দুটি ঢাকতে হবে, গোটা পৃথিবীকে আর ডেকে রাখতে হবে না। রাজার পদচর্ম আবরণে ডাকিল বুড়া বসিয়া পদ পান্তে, মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে, সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্কা পেল ধরা। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বুদ্ধিমান বৃদ্ধ চর্মকার সে রাজার পা দুটি চামড়ার জুতো দিয়ে
পরিয়ে ঢেকে দিল, কিন্তু যখন ওই চর্মকার সার্থকভাবে দুটো সমস্যার সমাধান করে দিলেন, তখন ওই অথর্ব মন্ত্রী, অযোগ্য মন্ত্রী নিজের মেধার তীক্ষ্ণতা প্রমাণ করতে নিজের বাহবানিতে জুতা আবিষ্কারের কৃতিত্ব দাবি করে এই কথা বলেছেন, আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন থেকে রাজার জুতা পরা শুরু করলো, মন্ত্রী রেহাই পেল, পৃথিবী দোলা থেকে রক্ষা পেল। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা সবাই মিলে ভিডিও চিত্রে কবিতা সম্পর্কিত নাটকটি উপভোগ করি। আর গোলাপও নেই, কাঁটাও নেই। এখন পায়ের কি খবর মহারাজ? বলি সবই ঠিক আছে, কি আনন্দ, কিন্তু পায়ে বড় ধুলো লাগে। কি আনন্দ, যদি ধুলো দূর হতো তাহলে কি আনন্দ হতো, তাহলে বড়ই ভালো হতো, কি বলো? কি আনন্দ। মহারাজ, পথ চলতে ধুলো তো লাগবেই। এই কিছু একটা করো, কি আনন্দ। এই কাল থেকে ধুলে যেন আর না থাকে। কি আনন্দ। যদি না পারো তবে 1 মাসের বেতনের আশা ছাড়ো। কি আনন্দ। উপায় বার করুন, উপায় বার করুন, মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে পায়ে ধুলা থাকবে না। আবার লোক নিয়োগ, আবার খরচা, মাইনে আর দিতে পারবো না, কর্মখালি নেই। একটা উপায় আছে মন্ত্রী মশাই। আছে আছে আছে, বলুন বলুন দেখি কি উপায়, বলুন বলুন। যদি ধুলা না লাগে আপনার পায়ে, তবে পায়ের ধুলা পাবো কি উপায়ে? কথাটা মন্দ বলনি গবুরায়, হ্যাঁ? কি আনন্দ। সে না হয় তোমার জন্য 1 মুঠো ধুলো তুলে রাখবো, বাকি ধুলো তো বিদায় করো। তোমরা সবাই বসে বসে বেতন নাও। কি আনন্দ। কাজে যদি না লাগো তোমাদের পুষে কি প্রয়োজন? হ্যাঁ মহারাজ, আমরা চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। কি আনন্দ। মাথা আছে, উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। কি আনন্দ। তুমি বরং আমার পায়ের ধুলো নিও। এখন যাও। কি আনন্দ। আচ্ছ! আচ্ছ! এ কি জ্বালা, এ কি জ্বালা, ধুলো তাড়াতে ধুলো ফেলা। আচ্ছ! প্রাচীন পুঁথি, দেখি ঘাঁটি কি আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, কোন কাটা না যায়। আচ্ছ! এই হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কি অদৃশ্য হয়ে যায়। ধুলো মাটি যদি যায় চলে, শস্য কি করে ফলে? ঠিক ঠিক। মহামন্ত্রী, আপনি গিয়ে বলুন। মহারাজ, গেলে ধুলো মাটির ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ। আমায় জিজ্ঞেস করছো কেন? আমি কি মন্ত্রী? আমি তো রাজা, তুমি মন্ত্রী। কি আনন্দ। প্রশ্ন আমার, উত্তর তোমার। যত সব ভুসিমাল জুটেছে আমার রাজ্যে। কি আনন্দ। শোনো গবুরা, যারা তোমাকে প্রশ্ন করেছে তাদেরকে গিয়ে প্রশ্ন করো। তোমার 2 মাসের বেতন কাটলাম। কি আনন্দ। যাও যাও। পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি উপায়, পেয়েছি। কি পেয়েছো ত্রিভুবন? ঝাঁটা। আমার লাগবে 17.5 লক্ষ ঝাঁটা। কাল থেকেই ধুলোর দফা রফা।
মলোজা বলি নাচার কি হলো? কি আনন্দ? হ্যাঁ, হলো দূর মহারাজ, কি মুশকিল? দূর হলো কি আনন্দ? ধুলো নিয়েছে বিদায় এ রাজ্য থেকে মহারাজ। বলো কি? হ্যাঁ? কি আনন্দ! এই যে অসাধ্য সাধন, কে করলো এর আয়োজন? হ্যাঁ, আগে আমি ছাড়া আর কে আছে মহারাজ? চলো চলো চলো, দেখি দেখি কি আনন্দ, দেখি। ওরে বাবারে! গবু গবু, এটা কি? হ্যাঁ, কি আনন্দ! আগে রাস্তার ধুলো আকাশে। আমাকে বাঁচাও, ধুলোয় ডুবে যাচ্ছি। কি আনন্দ! গবু গবু, বন্ধ করো বন্ধ করো, পায়ের ধুলো সাফ করতে গিয়ে কি আনন্দ! আমি নিজেই ডুবে গেলাম ধুলোয়। আচ্ছা গবু গবু, তোমার 6 মাসের বেতন কাটলাম। কি আনন্দ, কি আনন্দ! ঝাড়ু দেওয়া বন্ধ করো, হিস্ট্রিওয়ালা ডাকো, যেখানে যত পুকুর খাল বিল আছে জল নিয়ে ধুলো পরিষ্কার করো। শুনছো শুনছো সবাই, আমার 21 লক্ষ হিস্ট্রিওয়ালা চাই। এ কি হইল গো? হ্যাঁ, নদীর জল কোথায় গেল গো? কোথায় গেল নদীর জল? ধুলো একেবারে দূর হয়েছে মহারাজ, ধুলো এখন জলে। চলো তো দেখি। এটা কি গবু? প্রভু, ধুলো এখন জলে, আর ধুলো লাগবে না পায়ে। নিচে নেমে দেখুন মহারাজ। গবু! বাবারে, বাবারে, বাবা! এই বাবা, এ কি হলো? এ কি হলো মহারাজ? ধুলোগুলো হলো কাদা, তুমি একটা জাতা, তোমার 1 বছরের বেতন কাটা। কি আনন্দ! বড় বড় মানুষের বড় বড় খেলা, একটা ছোট্ট জিনিসের জন্য এত কিছু। হায় 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 হায়। যদি একটা সুযোগ পেতাম তবে আমি দেখিয়ে দিতাম। হা, এই ছোট্ট জিনিসটার জন্য লাখ লাখ খরচ করার কি মানে? কি আনন্দ! আমার মহামন্ত্রী গবুচন্দ্র রায় একটা গবেট, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে, খাচ্ছে নাচছে, নাচছে খাচ্ছে। কি আনন্দ! আনন্দেই আছে সবাই। তোমরা আমার এমনই কাঁথার দল, ধুলারে মেরে করলে কাদা ও জল। কি আনন্দ! মন্ত্রী মন্ত্রী, তোমার 1 বছরের বেতন কাটা। কি আনন্দ! মহারাজ, অনেক বিবেচনা করে এই সিদ্ধান্তে এলাম, এই ধরনীকে মাদুর দিয়ে ঢেকে তার উপরে সাদা চাদর পেতে দিলে ধুলো বন্ধ হবে। আছে আছে, আরো একটা উপায় আছে মহারাজ। বলে ফেলো শুনি। ধুলোয় যদি পা না রাখেন তবে কেমন হয়? হ্যাঁ? এ কে? কি সব উল্টো পাল্টা কথা কয়? কি আনন্দ, বুঝিয়ে বলো তো। রাজা, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ, কথাটা বেশ নয় মন্দ। থামো 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 থামো, তোমরা আমাকে ঘরবন্দি করতে চাও? মাটির ভয়ে রাজ্য হলো মাটি নাকি? কি আনন্দ! গবু গবু, তোমার 2 বছরের বেতন কাটা। কি আনন্দ! তবে চর্মকার ডাকি, আর হবে না ফাঁকি। কথাটা নয় মন্দ। এই চামড়া দিয়ে ধরনীরে দাও মুড়ি, আর আমার খিদে পেয়েছে, আমাকেও দাও মুড়ি। ধুলো পায়ে আর দেব না সুরসুরি। কি মজা কি মজা, ধুলো শেষ হবে, হবু রাজার অমর কীর্তি বিশ্বে লেখা রবে। সবই তো বুঝলাম, সবই হবে। যোগ্য মতো চর্মকার পেতে হবে। বেশ, গবুর আর বেতন কাটা গেল না। কি আনন্দ! আপনার অশেষ কৃপা মহারাজ। মাথায় পড়ো তাজ। শোনো শোনো শোনো, সবাই শোনো, রাজামশাই ধরণী ঢাকবার জন্য কাজ জানা চর্মকার খুঁজছে, উপযুক্ত পারিশ্রমিক আছে, সত্বর যোগাযোগ করো।
শোনো সবাই সবাই শোনো, মহারাজ ধরনী ঢাকবার জন্য কাজ জানা চর্মকার খুঁজছেন। উপযুক্ত পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। শোনো, পায়ের ধুলো ঢাকবার জন্য কত অর্থ ব্যয়। যাই দেখা করি গিয়ে, যদি বুদ্ধি দিয়ে অর্থ কিছু মেলে। মহারাজ, নিবেদন আছে আপনার কাছে। বলো শুনি। অভয় দেন তো বলি। কি বলবে বলো, আমরা জটিল আলোচনায় আছি। বেজায় ব্যস্ত, সময় নেই একদম। মহারাজ, যদি অনুমতি দেন করি নিবেদন। আমার কাছে আছে এক টুকরো চামড়া, তাতে কি করব আমরা? এক টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে বিশ্ব? হাস্য করো, কি হাস্য! নিজের দুটি চরণ ঢাকলে তবে এই পৃথিবী ঢাকতে নাহি হবে। এতই সহজ ভাবা তোমার কাছে? এই পণ্ডিতগুলো এমনি এমনি আছে, হ্যাঁ? কি আনন্দ! এই বেটাকে শুলে দিতে হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! বুদ্ধিটা বেশ ফেঁদেছে তো, এটা মাথায় আসেনি কেন? আরে আরে, এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? অতীতে কেন লেখা নেই? ইস, কি সহজ ছিল বাবা। কি আনন্দ, কি আনন্দ, কি বেশ চালাক আছো তো তুমি। আমার মন থেকে বিষয়টাকে জেনে নিলে কি করে? ঠিক আছে, ঠিক আছে, পা এখন ধুলি মুক্ত হলো। কি আনন্দ! মহারাজ, এর নামটা তাহলে কি হবে? জুত করে পড়িয়েছে বলে নাম দিলাম জুতা। জুতা, কি আনন্দ! সাধু সাধু। সাধু। ধূলিমুক্ত হলো রাজার পা, রাজা রাখিলেন নাম জুতা। অমর হলো রাজার কীর্তি, শুরু হলো জুতা পরা। বাঁচলাম আমরা সবাই, রক্ষা পেল ধরা। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতা সম্পর্কিত নাটকটি মনোযোগ সহকারে উপভোগ করেছো। বাড়ির কাজ। নিম্নের অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে ভালো করে শিখবে। রাজ্যে মোর একই এ অনার সৃষ্টি, কথাটি রাজার কেন মনে হলো? শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, ব্যাখ্যা করো। পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন, বুঝিয়ে লেখো। জুতা আবিষ্কার কবিতায় পদধূলির তত্ত্ব বলতে কোন তত্ত্বকে বোঝানো হয়েছে? পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, কথাটি বুঝিয়ে লেখো। আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। প্রিয় শিক্ষার্থীরা, নিম্নের প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে শিখবে। জুতা আবিষ্কার কবিতায় বিধৃত চর্মকারের অভিজ্ঞতার স্বরূপ ব্যাখ্যা করো। জুতা আবিষ্কার কবিতায় প্রকাশিত অযোগ্য মন্ত্রীর কর্মকাণ্ড ব্যাখ্যা করো। জুতা আবিষ্কার কবিতায় বর্ণিত অভিজ্ঞ মানুষের পরামর্শের মূল্য বিশ্লেষণ করো। জুতা আবিষ্কার কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।